ভালো লাগছে না, বুঝলে গোপাল, কিচ্ছু ভালো লাগছে না। কেন মহারাজ? বেশ তো সভা চালাচ্ছেন, তবে আবার কি হলো? বুঝলে, অনেকদিন তো প্রজাদের কোনো খবরই পাচ্ছি না। কেন মহারাজ? ভালোই তো আছে প্রজারা আপনার রাজত্বে। না না না, সে তো তোমাদের কথা, কিন্তু নিজের চোখে তা দেখতে পাচ্ছি কই। ভাবছি গোপাল, ওই ছদ্মবেশে রাজ্য ঘুরতে বেরোবো। এ তো উত্তম প্রস্তাব মহারাজ। তুমি আর আমি বেরোবো ছদ্মবেশে, কিন্তু চিন্তা তো একটাই, যে রাজ্য চালাবে কে? কেন, মন্ত্রী মশাই তো আছেন। তুমি খেপলে গোপাল, ও বেটা শুটকে না রাজ্যটাকেই বেচে দেয়। তা যা বলেছেন মহারাজ। বটে, এইভাবে আমাকে হ্যাটা করা? দাঁড়াও না, এমন মজা দেখাবো না, বুঝবে তারপর। এক কাজ করলে হয় না কি, যদি রাজ্যের ভার মহারানীর উপর দিয়ে যাওয়া যায়? হ্যাঁ, এটা তো খারাপ বলনি গোপাল। বেটা বেঁটেটার না গাঁটে গাঁটে বদ বুদ্ধি। না না, এর যোগ্য প্রতিশোধ আমাকে নিতেই হবে। আমি থাকতে কিনা মহারানী চালাবে রাজ্য? হ্যাঁ, এমন ব্যবস্থা করছি এবার যে বেরোলে আর ফেরাই হবে না এ রাজ্যে। তোমরা সবাই খুব অবাক হয়ে গেলে না মহারানীকে আজ রাজসভায় দেখে? হ্যাঁ হ্যাঁ, তাহলে শোনো, আমি আর গোপাল আজ বিকেল বিকেল বেরিয়ে পড়বো রাজ্য ভ্রমণে, সাধারণ মানুষের অবস্থা নিজের চোখে পরিদর্শনের জন্য, যে রাজ্যে আমার প্রজারা কেমন আছে। যে কদিন আমি থাকবো না, সে কদিন ও রাজ্য চালাবে। আশা করি কারুর কোনো আপত্তি থাকবে না। না না, আপত্তি থাকবে কেন? এ তো খুব ভালো খবর। মহারানীমাকে সব রকম সাহায্য করব আমরা সবাই। বাবা, এই যে বেড়াল বলছে মাছ খাবো না। তাহলে কাল থেকে রাজসভা চালাবে মহারানী, কেমন? মহারানীর জয় হোক। বেরো না একবার, তারপর দেখবে মহারানী আমার খেল। তাহলে আজ বিকেলেই আমাদের যাত্রা শুরু। আপনাদের যাত্রা শুভ হোক। শোন, মহারাজ আর গোপাল যেন আর এ রাজ্যে ফিরে না আসে। বলছিলাম একদম খতম করব নাকি? বাতাসেরও কান আছে। ঠিক আছে, ওরা ওরা আর ফিরবে না। কথাটা যেন মনে থাকে। বুঝলে গোপাল, অনেকক্ষণ তো হাঁটা হলো, আর রাজ্যেরও একেবারে শেষ সীমান্তে এসে গেছি। তা হলো মহারাজ, আর এদিকে সন্ধেও তো নামছে। তাহলে আজ কি এখানেই বিরতি দেবে নাকি? সেটা অবশ্য মন্দ হয় না। ঠিক আছে, বিশ্রাম টিশ্রাম নিয়ে তারপর রাতের বেলা প্রজাদের ঘরে গিয়ে আড়াল থেকে শুনতে হবে যে ওদের অবস্থা এখন ঠিক কেমন। মহারাজ, ওই গিন্নি কিছু খাবারও দিয়ে দিয়েছে। তাহলে আসুন, এগুলোর সদ্গতি করা যাক নাকি? হ্যাঁ, তা যা বলেছো। হাতটা একটু ধুয়ে নিলে ভালো হতো না? ওই তো ওদিকে একটা কুয়ো আছে, চলুন তাহলে ওদিকেই যাওয়া যাক। তাই চলো, তাই চলো। এই সুযোগ বুঝলি, যেই ওরা কুয়োটার কাছে যাবে আমরা ধাক্কা মেরে ওদের নিচে ফেলে দেব। কি বুদ্ধি রে তোর! হ্যাঁ, সত্যি সত্যি বাঁধিয়ে রাখার মতো। চল চল, দেরি করলে চলবে না বুঝলি। দেখে তো অনেক দিনের পুরনো কুয়ো মনে হচ্ছে মহারাজ। কেউ তো ব্যবহার করে বলে মনে হচ্ছে না। এত কথার কি আছে বলো তো গোপাল, চলো না কুয়োটার কাছে। হ্যাঁ মহারাজ, তাই তো যাচ্ছি। কাজ খতম। কিন্তু মন্ত্রী মশাইয়ের কাছে তো কিছু প্রমাণ নিয়ে যেতে হবে। তাহলে তাহলে এক কাজ করি বুঝলি, ওদের খাবারের পুটলিটা নিয়ে যাওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেইটাই ভালো হবে। মন্ত্রী মশাইও বুঝবেন যে মহারাজ আর গোপাল পটল তুলেছে। আজ কেমন ঝরে যাচ্ছে দেওয়ালটা। ধাক্কা মারো গোপাল, আরো জোরে, আরো জোরে। এই দেখুন মহারাজ, সুড়ঙ্গ।
গোপাল গোপাল, ওটা কি গো? দরজা মনে হচ্ছে তো। আরে ভালো করে দেখো, এই যে সে দরজা নয়, এই যে একেবারে সোনার দরজা। এই দিলাম ধাক্কা। আরে বাস, সোনা! মহারাজ, চারিদিকে তো সোনার সোনা। সোনার খাট, সোনার বিছানা, এই সিঁড়িতে। কেমন লাগছে দেখো। এ কি গো গোপাল, এই যে এক পাল রাক্ষস। তাই তো দেখছি, কিন্তু মহারাজ ভয় পাবেন না। ভয় কেন পাবো গোপাল? আমার আমার হাতে যে তলোয়ার নেই। তাই তো তলোয়ারে কি আর রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করা যায়? তুমি জানো না গোপাল? চুপ, বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়। এত সাহস, হ্যাঁ এত সাহস তোদের হলো কি করে? আবার সোনার পুরীতে তোরা এলি কি করে? মানে হয়েছে কি? বতলাচ্ছিস কেন রে? হ্যাঁ, এখানে ঢোকার সময় মনে ছিল না যে প্রাণ নিয়ে বেরোতে পারবি না? আসলে আমরা নিজের ইচ্ছায় এখানে আসিনি। ইনি হলেন এই কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র, আর আমি তার অনুগত সেবক গোপাল। আমরা এখানে জল খেতে যখন আসছি তখন ও এই ব্যাপার। তা শোন, এখানে যখন একবার এসেই পড়েছিস তখন আর কিছুই করার নেই। মানে আবার কি? সারা জীবন এখানেই বন্দী হয়ে কাটিয়ে দিতে হবে। হ্যাঁ, বন্দী। তোমাদের পায়ে পড়ি, যত শোনা চাই সব দেব। একটিবার আমাদের ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি। আর কোনোদিন কখনো কেউ এখানে আসবে না। ছেড়ে দাও। সোনা দিবি আমাদের? এত সোনা কখনো দেখেছিস? থামুন তো মহারাজ, আপনি চুপ করুন তো, একটু অপেক্ষা করুন না। কাল সকালেই দেখবেন এই সোনারপুরীর রাজা আমি হব। কি বললি রে? হ্যাঁ, কি বললি তুই? যা বলেছি সেটা ঠিকই শুনেছো তুমি। তবু আবার বলছি, কাল সকালে এই সোনারপুরীর রাজা হয়ে তবেই মহারাজকে নিয়ে আমি কৃষ্ণনগর ফিরে যাব। কেন কাল সকালে? কেন? হ্যাঁ, এক্ষুনি আয় আমার সাথে লড়াই কর। দেখি তোর ক্ষমতা কত। এখন আমার শক্তি নেই, এক বিশেষ উপায়ে আমি কাল সকালে শক্তি পাবো, আর তখনই তোমাকে হারাবো। যদি সাহস থাকে তো কাল সকাল পর্যন্ত অপেক্ষা করো। কি এত বড় সাহস? আমার ক্ষমতা আর সাহস নিয়ে প্রশ্ন? ঠিক আছে, আজকের রাতটা কাটতে দে। কাল সকালে এসে তোর ঘাড় মোটকে পটল ডাঙায় পাঠাবো, আর পারলে তুই আমায় মেরে এই রাজা হোস। এটা কি করলে বলো তো গোপাল? ও রাক্ষস রাজকে এভাবে রাগিয়ে দিলে তো। মহারাজ, আমি যা বলেছি ঠিকই বলেছি। এই এদের বন্দি করে রাখ। গোপাল, সাহস ভালো, কিন্তু অতিরিক্ত সাহস ভালো নয়। মহারাজ দেখুন, আমি যা বলেছি একটু অপেক্ষা করুন না, ঠিক হলো বলে। কিন্তু কিভাবে? মহারাজ, ভূত, মানুষ বা ভগবান জিতবে তোমাদের মধ্যে, তাকেই বলবো। বেশ, আমি জিতবো। আমি জিতবো। আমি জিতবো। কি গো গোপাল, ওরা যে নিজেদের মধ্যেই লড়ালড়ি করে মারা যাবে। আরে সেটাই তো চাই আমি। যা, সবকটাই তো দেখছি মরো অজ্ঞান। এবার আমার তৈরি হবার পালা। না, সকাল পর্যন্ত আর অপেক্ষা করা যাবে না। ওকে এক্ষুনি মেরে ফেলতে হবে। এই কোথায় ওরা? কোথায়?
আমি জানতাম তুমি সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবে না, কিন্তু আমার শক্তি এসে গেছে। দেখো দেখো তোমার লোকেদের কি অবস্থা করেছি। তুমি তো আমার বাহাতের খেল। এসব এসব হলো কি করে? তাহলেই বুঝতে পারছো তো, এতগুলো রাক্ষসকেই যখন মেরে লাট করে দিয়েছি, তখন তুমি একা তো কোন ছাড়। হ্যাঁ হ্যাঁ, এবার পালাবে কোথায় বাছাধর? ঠিক আছে তো গোপাল? একদম মহারাজ। না 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 না, আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোমাদের যত সোনা দরকার এখান থেকে নিয়ে যাও। আর আর আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তাহলে তাহলে তোমার কালকের কথা ফিরিয়ে নিচ্ছ তো? শুধু কালকে কেন, কাল পরশু এযাবৎ যত কথা বলেছি সব ফিরিয়ে নিলাম। তাহলে এবার আমাদের এই সোনার পুরীর বাইরে বার করে দাও। চলো। কিন্তু এবার আমরা কৃষ্ণনগর যাব কি করে? সেজন্য তো আমি আছি। বেশ, তাহলে তুমি কাঁধে করে আমাদের পৌঁছে দাও, কিন্তু খবরদার, আমাদের যেখানে নামাবে তার কাছে কিন্তু তুমি আর থাকবে না, নইলে কিন্তু। না 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 না, আমি আর তোমাদের কাছে থাকি? বাবা, খুব জোর বেঁচে গেছি। তোমরা আমাকে না মেরে ছেড়ে দিয়েছো। এই এই, আর কথা না বাড়িয়ে ঝটপট চলো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। ওগো, তুমি আমাকে ছেড়ে চলে গেলে গো। আমি তোমাকে ছাড়া কি করে থাকবো গো? আমি একা থাকতেই পারবো না গো। আমার কি হবে গো তোমাকে ছাড়া? যত কষ্টই হোক না কেন, শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান তো করতেই হবে। তাই তো। না না, আমরা দাদুর মৃতদেহ না দেখে শ্রাদ্ধ করতেই দেব না। এই বাচ্চারা, তোমরা আর দেরি করিয়ে দিও না। কিন্তু দাদুকে আমরা দেখতে চাই। আমরা বিশ্বাস করি না যে দাদু মরে গেছে। এই, কে আছিস? এদের একটু দূরে সরিয়ে নিয়ে যা না। আমরা যাব না কোথাও। আমরা কোথাও যাব না। আমার এবার কি হবে গো? ওহো, কি যে আরম্ভ হলো না। এই, কে আছিস? পুরুষ মশাইকে কাজ শুরু করতে বল। কিন্তু আমরা যে বেঁচে আছি। তোমরা বেঁচে আছো, তোমরা ফিরে এসেছো। আমি জানতাম তুমি ফিরে আসবে। হ্যাঁ, দাদু ফিরে এসেছে, দাদু ফিরে এসেছে। হ্যাঁ, এ কি করে হলো? সেটা তো বলবোই, কিন্তু আগে বলুন তো, আমাদের শ্রাদ্ধ করার বুদ্ধিটা কার? এই আবার কি রকম কথা গোপাল? ওই মন্ত্রী যে বলল তোমরা নাকি গভীর কুয়োয় পড়ে মারা গেছো। হ্যাঁ, তা তো বলবে। তাই তো ভাবি, বলা নেই কোয়া নেই, কারা আমাদের ঠেলে কুয়োর মধ্যে ফেলে দিল। মহারাজ, মন্ত্রী মশাই কিন্তু এসবের পেছনে আছে। এই আবার কি কথা গোপাল? বাহ, আমরা যে পড়ে গেলাম সে খবরটাই বা পেলেন কি করে আপনি? তোমাকে যে খাবার বেজে দিয়েছে না, সেই পুটলিটাও তো উনি দেখেছেন। বাহ 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 বাহ, তা সেই পুটলিটাই বা কি করে পেলেন আপনি? না, মানে আমি দাঁড়া, তোমাকে দেখাচ্ছি। মানে পালাচ্ছ কোথায়? খুব জোরে দৌড়ই, নইলে আজ হাড়গোড় ভেঙেই দেবে। ও, দৌড়ই। আয়, কে আছিস? ওকে ধরে এখানে নিয়ে আয়। ওরে বাবা রে, মা রে, দাদু রে, দিদা রে, আমায় ছেড়ে দি। সে তো দেবই, তোরা ওকে নিয়ে গিয়ে রাজ্যের শেষের ওই মজা কুয়োয় ফেলে দে, আর ওর সঙ্গীদেরও। ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন, এমনটা আর হবে না। আয়ে আমটি খাবো পেড়ে। ছেলের থেকে যেন ছেলের ঘুমছি বড়। এই যে গোপাল,
হাতে বাজারে থলি নিয়ে চললি কোথায়? বাজারের থলে নিয়ে বাজারে যাব না তো কি মন্দিরে যাব? না মানে কি কিনতে যাচ্ছিস? চিনি কিনতে। পয়সা কড়ি আছে তো, নাকি আবার ওই দোকানদারের সামনে হাত পাততে হবে? হ্যাঁ, হাত পাতবো কেন? জানো না যে খায় চিনি তাকে জোগায় চিন্তামণি। ও এটা ছেলে তো নয়, জানো তুবড়ি। না না, এর পেছনে লেগে কাজ নেই। যাও তাহলে দেখো কার পেছনে লাগলে ঠিক কাজের কাজ হবে। কাকু কাকু 1 কেজি চিনি দাও। আমাকে 2 কেজি চিনি দাও। এই নাও। এ কি এত কম কেন? আরে আমি ইচ্ছে করেই একটু কম দিলাম, ওই তোমার বয়ে নিয়ে যেতে সুবিধা হবে কিনা তাই। এই নাও দাম। আরে আরে করো কি? দাও পয়সাগুলো আমাকে দাও, আমি দিয়ে দেব। আচ্ছা এই নাও। দাও পয়সা দাও। দেখি এ আবার কি, এত কম পয়সা কেন? আপনি যেমন ওর ভালোর জন্য কম চিনি দিয়েছেন, তেমনি এটাও আমি আপনার ভালোর জন্যই করেছি। এতে আবার আমার কি ভালো হবে? কেন? এর ফলে আপনাকেও কম পয়সা গুনতে হবে, আপনার পরিশ্রমও কমে গেল। হ্যাঁ, তাহলে বাকিটা? ওটা দিয়ে আমি অন্য দোকান থেকে আমার বাড়ির জন্য চিনি কিনে নেব। হ্যাঁ, এই হলো মহারাজ সেই ছোটবেলার ঘটনা। ও তাহলে আমার পয়সা দিয়ে তুমি চিনি কিনেছিলে? হ্যাঁ, দাও দাও আমার পয়সা ফেরত দাও। দেখলেন তো মহারাজ, আপনার সামনেই প্রমাণ হয়ে গেল কে বুদ্ধিমান আর কে বোকা। কি হলো, আপনারা হাসছেন কেন? সামান্য 2 পয়সার লোভে তুমি স্বীকার করে নিলে যে তুমি ছোটবেলাতেও বোকাই ছিলে। নাও নাও নাও, আজকের মতো সভা সমাপ্ত। মরেছে। এদিকে তো দেখছি গিন্নি একেবারে মুখ হাঁড়ি করে বসে আছে। না না না, বেশ একটু কোমর বেঁধে না নামলে গিন্নির মুখে হাসি ফোটানো যাবে না। কিন্তু কি করি কি করা যায়? একটা উপায় মাথায় এসেছে। এই কোমর বাঁধার বদলে যদি একটু কোমর দুলিয়ে গান করা যায়, তাহলে মনে হয় গিন্নির মুখে হাসি ফুটবে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। কথা বলবো? বলি কি কথা বলবো? আমার কথা কি তোমার সহ্য হবে? শুনলে একেবারে গায়ে ফসকা পড়ে যাবে। হ্যাঁ, ওরে বাবা, তা কেন? বলি একটু মোলায়েম করে বললেই তো হয় নাকি? পারবো না। ওরকম পেটে একরকম মুখে একরকম অমন কথা বলতে আমি পারবো না, অমন কথা আমি শিখিনি। বেশ, তাহলে না হয় ওই মিলিয়ে মিশিয়েই একরকম বলো। আমি কি তোমার মতো যে মুখে খালি বড় বড় কথা বলবো আর কাজের বেলা লবডঙ্কা? এই দেখো, আমার এই ছোট মুখে বড় কথা আসবে কেমন করে? কেমন করে আবার? যেমন করে আসার কথা তেমন করে। তোমার কথার কোনো দাম নেই। আছে গিন্নি, আছে। এবার বলো তো গিন্নি, আসল কথাটা কি? ও পাড়ার ভোলা ময়রা ওর বউকে নিয়ে তীর্থে গেছে, আমিও কালই যাব। হলো একটা কাগজে করে হাওয়া নিয়ে আসতে হবে। তীর্থে ঘোরা হয়ে গেল। এ কি সম্ভব নাকি? কাগজ তো আগুনে পুড়ে যাবে। কাগজে করে হাওয়া? পুঁথিটা একবার দেখতে হবে। এ তো অবাস্তব ব্যাপার স্যাপার। কি গোপাল, এখনো যাবে নাকি তীর্থে? যদি বাঁচতে চাই যেতে তো হবেই, আর মহারাজের জন্য ওইসব আনতেই হবে। বাহ বাহ বাহ, শুনে শুনে খুব খুশি হলাম। সে আপনি যতই খুশি হন, আমি বলে দিচ্ছি, গোপাল যদি এগুলো আনতে পারে তো আমি গোপালের জুতো মাথায় করে ঘুরবো। বেশ, তাহলে ওই কথাই রইল। আপনি প্রস্তুত থাকবেন, আমি এখন চলি। হয়ে গেছে গিন্নি, হয়ে গেছে। আরে
কি হয়েছে? ছুটির ব্যবস্থা হয়ে গেছে। এবার চলো তাহলে তল্পি তল্পা গুটিয়ে বেরিয়ে পড়ি। দেখো আবার ওই বানিয়ে বানিয়ে কথা বলে আমার মাথাটা গরম করবে না। হ্যাঁ, আহা, এর মধ্যে আবার বানানো কথা কি বললাম? কেন? ওই যে ছুটির ব্যবস্থা নাকি হয়ে গেছে? আরে হয়েছে বলেই তো বলছি। মহারাজ এত সহজে ছুটি দিয়ে দিল? কুল দেওয়ার জায়গা পাওনি দূর? আরে এমনি এমনি তো আর ছুটি দেয়নি, সঙ্গে দুটো বায়নাও জুড়ে দিয়েছে। মহারাজের আবার বায়না? সে কি গো, মহারাজ আবার কি বায়না করলো গো? না না, এমন কিছু নয়। ওই ঘুরে বেরিয়ে যখন ফিরবো তখন মহারাজের জন্য একটা ওই কাগজের ভেতর আগুন আনতে হবে। উমা, সে কি কথা গো? সে আবার আনা যায় নাকি? না না না, যাবে না বললে তো হবে না, যেখান থেকেই হোক ঠিক আনতেই হবে। এ না হয় হলো, কিন্তু আর একটা বায়না, সেটা আবার কি শুনি? হ্যাঁ, এটাও প্রায় ওই একই রকম, তবে এবার আর আগুন নয়, কাগজের মধ্যে করে হাওয়া আনতে হবে। এ কি অলুক্ষণে কথা গো, এরকম জিনিস আবার জোগাড় করা যায় নাকি? না 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 না, মহারাজ নিশ্চয়ই তোমাকে বিপদে ফেলার জন্য জেনে শুনে এরকম একটা বায়না করেছে। বিপদে ফেলা নয় গিন্নি, ছুটি না দেবার জন্য। যা হোক, সে না হয় পরে দেখা যাবে। এখন চলো তো আগে ভালোই ভালোই ঘুরে আসি। কে জানে বাবা, তোমার মতি গতি বোঝা দায়। তুমি যে কি ভাবছো আমি তো কিছুই বুঝতে পারছি না দূর। তাহলে আর মিছিমিছি ভাববার চেষ্টাও করো না, তার থেকে বরং চলো ঘুরে বেড়াই, কিছু করে দেখাই। এক মাস তো হয়ে গেল। না না না, এতদিনে তো গোপালের ওই তীর্থ করে ফিরে আসার কথা। আপনার তো সাদা মনে কাদা নেই, আপনি ওই আশাতেই থাকুন মহারাজ। কেন কেন, গোপাল কি তবে আসবে না বলছো? না এসে আর যাবে কোথায়? তবে এটাও জেনে রাখুন, ওই বিটলে গোপাল সহজে আপনার মুখোমুখি হবে না। কেন কেন এরকম কেন বলছো মন্ত্রী? কোন মুখে আপনার সামনে আসবে মহারাজ? আপনি যে জিনিস আনতে বলেছেন সেটা তো গোপাল কিছুতেই জোগাড় করতে পারবে না। তাহলে ভেবে দেখো কেমন একটা কাজ বলেছি বলো। বুদ্ধিতে যে আপনিও গোপালের থেকে কম নয় সেটা এবার গোপাল টের পাবে। এইবারেই তো হবে গোপালের বুদ্ধির পরীক্ষা। আর ওই পরীক্ষায় গোপাল ডাহা ফেল করবে। আর যদি সত্যি ওই সব আনতে পারে তো তোমার শর্তের কথা মনে আছে তো? না মানে ওটা তো কথার কথা ছিল। সভায় সবার সামনে বলেছো, তাছাড়া গোপালও কি ছাড়বে? তাহলে আর কি, এই জন্যই তো বলি তোমার থেকে একটা গাধার বুদ্ধিও বেশি। গোপাল তীর্থ থেকে ফিরলে তুমি বরং পাকাপাকি তীর্থে চলে যাবার ব্যবস্থা করো। তাই 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 নিজের বাড়ি যাই, নিজের বাড়ি ভারী মজা, তাড়াহুড়ো নাই। ওই দেখো ঘরে ফিরতে বলে আনন্দ যেন আর ধরে না। তুমি আছো বলেই তো আমি কেমন হাসি খুশি থাকি। উনি এটা সেটা বায়না করবেন আর আমি ভাই ফরমাস খেটে খেটে মরি আর কি। আরে আরে, কি বললে গিন্নি? তাই তো, মহারাজের সেই বায়নাগুলোর কি হবে গো? এবার তাহলে একটা না একটা ব্যবস্থা করতে হবে বলছো? ওই যে ধর্মের ষাঁড় এসে গেছে মহারাজ। ছি 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 মন্ত্রী ছি, গোপাল ভাঁড়কে তুমি শেষে কিনা ধর্মের ষাঁড় বানিয়ে দিলে। কি আর বলি মহারাজ, হাজার হোক তীর্থ করে এসেছে বলে কথা। হ্যাঁ হ্যাঁ, তাহলে ষাঁড়ের গুঁতোটা খাওয়ার জন্য মনে মনে তৈরি থাকুন মন্ত্রী মশাই। ওই গুঁতোগুতি পরে হবে, এখন কাজের কথাটা বলো তো। কোন কাজটার কথা বলছেন মহারাজ? এমন ভাব দেখাচ্ছে যেন কাঁধে একেবারে কাজের পাহাড় চাপিয়ে ঘুরে বেড়াচ্ছে অকম্মার ঢেকি। আহা, আমি যেটা আনতে বলেছিলাম সেটা কোথায়? ছি ছি, এই কথাটা আবার মহারাজকে নিজের মুখে মনে করাতে হচ্ছে। গোপাল, তোমার কি কাণ্ডজ্ঞান সব লোপ পেয়ে গেছে? না না,
আপনার মতো এখনো পুরোটা যায়নি, ওই একটু আধটু রয়ে গেছে। তাহলে আর দেরি না করে চটপট দাও দেখি, ভেবে ভেবে কি নিয়ে এলে। এই যে মহারাজ, আপনার জন্য কাগজে মোড়া আগুন। এ তো কাগজের লণ্ঠন। অদ্ভুত ব্যাপার, এটা তো মাথাতেই আসেনি। আর সেই হাওয়ার ব্যাপারটা? এই যে এই কাগজের বানানো পাখাটা নাড়লেই দেখবেন কেমন ফুরফুর করে হাওয়া বেরোচ্ছে। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা হয় না। না না গোপাল, সামনের মাসে তুমি আবার কোথাও ঘুরে এসো, আর এবার সব খরচ আমার। না মানে তাহলে ওই আপনার বায়না। আমার বায়না? হ্যাঁ, মানে তাহলে তো আবার আপনার জন্য কিছু না কিছু আনতে হবে মহারাজ। না 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 না, ওটা নিয়ে ভাবতে হবে না, এবার আর তার কোনো দরকার নেই। তবে আর কি মহারাজ, উঠলো বাই তো কটক যাই। এ কি মন্ত্রী মশাই পালাচ্ছেন কোথায়? হয়েছে কি, আমাদের বাড়িতে একটা গরু আনা হয়েছে। তাই তো আমরা এখন সেই গরুকে নিয়ে খুব ব্যস্ত। কেন ব্যস্ত কেন? বাহ, কত কাজ না এখন। তাই তো, গরুটাকে চান করানো, খাওয়ানো, তারপর দুধ দোয়ানো, অনেক কাজ, বুঝলে পুটি? গুলটে দাও, তুমি গরুকে চান করাও, খেতে দাও, আবার দুধও দোয়াও। হ্যাঁ। তোর নাম কেন গুলটে হয়েছে বলতো? এই গুল মারা থেকে। পুটি, মুখ সামলে কথা বলবি, নইলে কিন্তু। উল্টে থাম না, পুটি তুই চুপ কর দেখি। ব্যাপার রে, হ্যাঁ বিকেল বেলা খেলা ছেড়ে এত কথা কেন তোদের? দেখো না দাদু, ন্যাপলাদের বাড়িতে একটা গরু কিনেছে আর সেটা দেখতে যাওয়ার কথা হচ্ছে, কিন্তু গুলটে দা যেতে চাইছে না। দেখো কেন? মানে হয়েছে কি গোপাল দাদু, মানে আমি না তোমাকে আগেই দেখতে পেয়ে গেছিলাম। তাতে কি হয়েছে রে? হ্যাঁ বাহ, তোমাকে পেয়ে কি গল্প না শুনে ছাড়া যায়? আর গরু তো তার পরেও দেখতে পাওয়া যাবে। বেঁচে গেলি গুলটে। হ্যাঁ হ্যাঁ, গুলটে তো ঠিকই বলেছে, গোপাল দাদুকে পাওয়া মানে প্রথম কাজ হলো গল্প শোনা। ঠিক আছে ঠিক আছে, তাহলে আজ তোদের শোনাই এক গরুর গল্প। কি গরুর গল্প? টুকারা, শুধু গরু নয়, তার দুধ চুরির গল্প। মন্ত্রী, গরুটা না জব্বর হয়েছে। তাহলে একদিন পর নবাব আপনাকে একটা দুধসই উপহার দিয়েছে, বলো? তার বলতে যেমন পেল্লা চেহারা তেমনি কুস্তিগিরের মতো দুধ দেয়। খেয়ে দেখুন তো মন্ত্রী, দুধ নয় তো, যেন সাদা অমৃত। খেতে দিয়েছো কখনো, যে খেয়ে বুঝবো অমৃত না পুকুরের জল? কিছু বলছো মন্ত্রী? কই না তো। বললেও কিছু এসে যায় না, আর তুমি ওই দুধ খেতেও পারবে না, বরং বদ হজম হয়ে পেট ছাড়বে। তবে দেখবো এবার থেকে ওই দৈত্যের মতো গরুর দুধ কেমন করে আমার পেটে না গিয়ে আপনার পেটে যায়। বুঝলে মন্ত্রী, এবার থেকে ভাবছি শুধু দুধ নয়, ওই দুধ থেকে দই, ঘি, পায়েস সব তৈরি করিয়ে খাবো। তা খান না, খান, আমি নজর দিতে যাব না। না বাবা, সেদিকে আমি খুব চালাক, ওই গরুকে আমি নজর বুলিয়ে রেখেছি। হ্যাঁ, যে যতই নজর দিক না ওই গরুর দিকে, ওর নিজের বা ওর দুধ খেয়ে আমার কিছুতেই পেটটি খারাপ হবে না। দেখাই যাক। আবার যেন কিছু বললি? বলছি না, মানে ওই আমি আপনার স্বাস্থ্য কামনা করছি। বাবা, আবার এই স্বাস্থ্য কামনার জন্য আমি তোমাকে আজ রাতে আমার খাওয়ার এক বালতি দুধের মধ্যে থেকে 1 কাপ দুধ তোমাকে দেবার জন্য আদেশ করছি। এটা মহাকীর্তি রাজা। আবার কি বলছো মন্ত্রী গজা? না, বলছি যে ওই গরুর দুধ খেতে নিশ্চয়ই হবে বড় মজা। আজ খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। মন্ত্রী মশাই, এই যে রাজার আদেশ মতো
আপনার জন্য 1 কাপ দুধ। দাও খেয়ে দেখি। আহা, এ কি খাওয়ালে পাচক! এবার যে আমার সারা শরীর দুধ খাই দুধ খাই দুধ খাই করছে। আচ্ছা, কোন আক্কেলে তুমি আমার জন্য মাত্র 1 কাপ দুধ নিয়ে এলে? হ্যাঁ, কি করব, মহারাজের আদেশ। আচ্ছা তুমি যাও। সত্যি বড় উপাদেয় দুধ। না, পাচক ব্যাটার চলে আসার সময় হয়ে এলো। এবার জলটা ঢেলে দিই। ওই তো পাচক আসছে। এবার সরে পড়ি। এবার দেখতে হচ্ছে ওই দুধ রাজার বদলে কেমন করে এই গজার পেটে ঢোকানো যায়। পেয়েছি, উপায় পেয়েছি, কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে কাল রাত পর্যন্ত। যাই মহারাজের রাতের খাবারটা দিয়ে আসি। দুধের বালতিটা কোথায় রাখি? এই জানলার কাছে তোলা থাক। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। আমি ভাবছিলাম মহারাজ, কেউ আবার আপনার দুধে ভাগ বসাচ্ছে না তো? হ্যাঁ, কি বলছো মন্ত্রী? ঠিক করে বুঝিয়ে বলো। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। এই তো শিকারীর একদম কাছে সেই হাজির। মহারাজের খাবার শেষ হলে তারপর দুধের বালতিটা নিয়ে যাব। তখন নেবে, কিন্তু দুধ নয়, জল ভর্তি দুধের বালতি। না, দুধ প্রায় শেষ হয়ে এসেছে, এবার জল ঢালতে হবে। হ্যাঁ, এই কাজ শেষ। কেটে পড়ি এখন এখান থেকে। হ্যাঁ, এবার দুধের বালতিটা নিয়ে যাই। কি, এখানে দুধ পড়ে আছে কেন? কেউ কি খেয়ে গেল? না তো, দুধ তো পুরো 1 বালতি আছে। না, যাই। এনেছো? এই যে মহারাজ। দাও দাও দাও। আজ স্বাদটা কেমন পানসে পানসে লাগছে। কেন 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 মহারাজ? আমি তো ওই গরুর দুধ নিজের হাতে নিয়ে এসেছি। তাহলে হয়তো গরুটার শরীর টরীর খারাপ হয়েছে, তাই দুধটা পাতলা দিচ্ছে। তাহলে তাই হবে। গরুটার শরীর খারাপ না মহারাজের মাথা খারাপ? হ্যাঁ, বুঝলে মন্ত্রী, আমার মনে হচ্ছে ওই গরুটার শরীর খারাপ হয়েছে। সে কি মহারাজ, এই তো কদিন আগে বললেন গরুটাকে আপনি নজর পুড়িয়ে দিয়েছেন, ফলে কেউ কোনোভাবেই ওর ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, বলেছিলাম নাকি মনে নেই? আসলে গরুটা কদিন ধরে বড্ড পাতলা দুধ দিচ্ছে গো। এই সুযোগ, এক ঢিলে 2 পাখি মারা। আবার কি গুজুগুজু করছো মন্ত্রী? না, আমি ভাবছিলাম মহারাজ, কেউ আবার আপনার দুধে ভাগ বসাচ্ছে না তো? হ্যাঁ, কি বলছো মন্ত্রী? ঠিক করে বুঝিয়ে বলো। কদিন ধরে এই পাতলা দুধ খেয়ে খেয়ে না আমার মাথার বুদ্ধিতেও যেন জং পড়ে গেছে। না না, ওটা জং বাহাদুরের বুদ্ধি তো, তাই জং পড়ে গেছে।
আবার কি বলছো বলো তো? হ্যাঁ, বলছি মহারাজ, আমাকে একটু বুদ্ধি খাটানোর সুযোগ দিন। বেশ বেশ, আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম। ওই গরু কেন পাতলা দুধ দিচ্ছে তার কারণ বের করার জন্য, কেমন? এবার আচ্ছা সুযোগ পাওয়া গেছে বুড়িওলা গোপালকে জব্দ করা। দাঁড়াও বাবা গোপাল চাঁদ, এবার বুঝবে তোমার জন্য পেতেছি কত বড় ফাঁদ। এই যে গোপাল, রাজসভার কাজে তো তোমার বিন্দুমাত্র মন নেই দেখছি। হ্যাঁ, কেন মন্ত্রী মশাই? বাবা, আবার কেন মন্ত্রী মশাই? হ্যাঁ, মহারাজের রান্নাঘরে বিভিন্ন রকম খাবার সরানোর ঘটনা ঘটছে, সেটার কোনো খবর পেয়েছো তুমি? হ্যাঁ, ওই না তো। দেখেছো তো, প্রাসাদের কোনো খবরই রাখো না তুমি। কেন যে মাসে মাসে মহারাজ তোমাকে মাইনে দিয়ে পুষছেন কে জানে। সে যাকে, যে জন্য তোমার সঙ্গে দেখা করা। শোনো, তুমি প্রায় প্রত্যেক দিন মহারাজের রান্নাঘরে গিয়ে দেখবে কে আর কিভাবে চেষ্টা করছে মহারাজের খাবার নষ্ট করার, বুঝলে? নিশ্চয়, এই সুযোগে ভালো মন্দ খাবার চেখেও দেখা যাবে। কি পাচক বাবাজি, আজ কি কি সব রান্না হচ্ছে? মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, লাউ দিয়ে ডাল, ওই তো কাতলা মাছের পেটি দিয়ে ঝাল। থাক থাক থাক, আর বলো না, আরে বলো না। এমনিতেই জিভ দিয়ে ওই টস টস করে জল পড়ছে এত খাবার কথা শুনে। এরপর আরো শুনলে হয়তো খেয়েই ফেলবো। তো মুড়ি ঘন্ট একটু খাও না গোপাল বাবু, খেয়ে বলো না কেমন হয়েছে। না 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 না, বলছো দাও তবে। বাহ বাহ বাহ, এ তো বেড়ে হয়েছে। আচ্ছা পাচক বাবাজি, ওই বালতিতে কি আছে? মহারাজের দুধ। খাবার শেষে ওই দুধ না পেলে মহারাজের মাথা ঠিক থাকে না। থাক থাক থাক, ওদিকে নজর দিয়ে লাভ নেই, আবার কাল আসবো। বাবা বাবা বাবা, গোপাল যে আমার কথা মতো রান্নাঘরেও এসেছে। হ্যাঁ, এত সহজে বেটা ফাঁদে পা দিয়ে দিল। এবার আমাকে তো দুধ খাবার জন্য তৈরি হতে হবে। হ্যাঁ, পাচক বেরোলো বলে মহারাজের খাবার নিয়ে। এই খাজামন্ত্রী, 1 সপ্তাহ যে শেষ, তাহলে তোমার কারণ বেরিয়েছে? গরুর দুধ পাতলা হয়ে যাবা? বেরোয়নি, তবে বেরিয়ে যাবে। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। এবার মিশিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার আড়ালে থাকি আর দেখি কখন আসল খেল আরম্ভ হয়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। কি তোমারও কি গোপালের রোগে ধরলো নাকি মন্ত্রী? ওই গোপালকে যে কাজে দেওয়া হয় সে কাজ যেন শেষ হয়েও শেষ হতে চায় না। না মহারাজ, পাচককে জিজ্ঞাসা করলেই জানা যাবে কে এই সপ্তাহের মধ্যে বেশি রান্নাঘরে ঢুকেছে। কারণেই হোক আর অকারণেই হোক, তাহলেই বোঝা যাবে কে আপনার দুধে ভাগ বসাচ্ছে। পাচক, বলে ফেলো তো, কে তোমার কাছে রান্নাঘরে এই সপ্তাহে বেশিবার এসেছে? গোপাল মহারাজ। গোপাল? না মহারাজ, আমি তো শুধু। চুপ রাও। তাহলেই তো বুঝতে পারছেন মহারাজ, কার এটা। আপনার প্রাণের প্রিয় গোপালই আপনার গরুর দুধ খেয়ে ফাঁক করে দিচ্ছে, আর আপনি সেটা বিন্দুমাত্র টের পাচ্ছেন না। আচ্ছা বেটা খাজা মন্ত্রী, আমাকে এইভাবে ফাঁসানো? কি বলছো গোপাল, গুজুগুজু করে, ওই মন্ত্রীর মতো? বলছিলাম কি মহারাজ, আমাকে আমাকে 2 দিন পর শাস্তি দিন। কেন কেন 2 দিন পর কেন?
না মহারাজ, ওই বাড়ি গিয়ে একটু গিন্নির সাথে দেখা করে আসবো মহারাজ। আসলে দোষ যখন করেছি তখন শাস্তি তো পেতেই হবে, কিন্তু তখন লজ্জায় তো আর গিন্নির কাছে 1 মাস মুখ দেখাতে পারবো না মহারাজ। তাই আচ্ছা আচ্ছা, তাই হবে। এই 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 কি হলো কি? এই কি হলো বলো তো তোমার? এত রাতে তুমি আবার লঙ্কা গুঁড়ো করতে বসলে যে? চোর ধরতে হবে, বুঝলে গিন্নি, চোর ধরতে হবে। চোর ধরতে লঙ্কা গুঁড়ো? এরকম কথা তো আগে শুনিনি। মহারাজের রান্নাঘরে দুধ চোর আসছে রোজ, এরকম কথাও কি আগে শুনেছ? না। তাহলে কত কথা নতুন শুনবে, কত জিনিস নতুন দেখবে, সবকিছুতে অবাক হয়ে থাকলে মুখের মধ্যে কিন্তু মাছি ঢুকে যাবে। মুখ বন্ধ করো, বন্ধ করো। তোমার না সব কথাতেই ঠাট্টা। এবার মিশিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার আড়ালে থাকি আর দেখি কখন আসল খেল আরম্ভ হয়। কি, এই যে মন্ত্রী নিজে! আহা, বালতি ভর্তি দুধ, এই নল দিয়ে টানতে যে পাই বড়ই সুখ। এই তো গন্ধে গন্ধে আবার এসে পড়েছে দুধ চোর মন্ত্রী। এবার শুধু দুধটা খাও আর লঙ্কার ঝালে জোরসে চেঁচাও। ওরে বাবা রে, ওরে মারে, ওরে আমার দাদু রে, ওরে আমার কাকু রে, এইভাবে চিৎকার করছে কি? দেখি তো কি হলো। গোপাল, তুমি কখন এলে? অনেকক্ষণ আগে মহারাজ। চোরের জন্য ফাঁদ পাচ্ছিলাম। মানে ওই যে আপনার মন্ত্রী দৌড়চ্ছে আর চেঁচাচ্ছে, দুধ চুরি করে খেতে গিয়ে লঙ্কার গুঁড়ো মেশানো দুধ খেয়ে এখন নিজের জিভ হাতে করে প্রাণপণে দৌড়চ্ছে মহারাজ। আসুক বেটা গজমন্ত্রী, ওর হাত পা বেঁধে আরো 19টা ধানি লঙ্কা ওকে না চিবিয়েছি তো আমার নাম কৃষ্ণচন্দ্র নয়। সে তো হবে মহারাজ, কিন্তু আমার দুধ চোর বদনামটা কি আর যাবে মহারাজ? তা তোমার ওই চোর বদনাম ঘোচাতে এখন কি করতে হবে গোপাল? তেমন কিছু না মহারাজ, ওই 1 বালতি দুধের থেকে যদি কিছুটা মানে ওই আমার ভাগ্যেও আসতো। বুঝেছি, ঠিক আছে, কাল থেকে ওই 1 বালতি দুধের অর্ধেক খাবো আমি, আর বাকিটা যাবে তোমার পেটে। জয় হোক মহারাজের, জয় হোক। দারুণ দারুণ! দেখলি তো কেমন করে দুধ চোর ধরা পড়লো। কিরে, এবার তো গরু দেখতে যাওয়া যাবে গুলটে? এবার যাওয়া যেতে পারে। বাহ, প্রথমে গোপাল দাদুর গরুর দুধ চুরির গল্প, তারপর গরু দেখা, দারুণ হবে। এই ন্যাপলাদের নতুন গরু, কেউ আবার দুধ চুরির গল্প শুনে দুধ চুরির কথা মাথাতেও আনিস না। কেন, আনলে কি হবে? সব কটার ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো। তবে রে, এই ছাড়, মারপিট করে না। এই গল্প তো শোনা হয়েছে, যা দিকে। এবার আর ঝগড়া না করে ওই ন্যাপলাদের গরু দেখতে যা। যা 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 চল চল চল। হায় ভগবান, যত দেখি বুকের ভেতরটা যেন তত জ্বলে যায়। আমি এ রাজ্যের মন্ত্রী, আমারই বাড়ির খিড়কি লাগোয়া মাছ ভর্তি এমন একটা এত বড় পুকুর, অথচ এটা আমার নয়। হ্যাঁ, এটা নাকি পুঁটির বাবার। মন্ত্রী মশাই, আমরা এসে গেছি। ও
এসে গেছিস? এই দেখ সেই পুকুর যার কথা তোদের বলেছিলাম। আরে পাস, কত বড়, কি চকচকে জল, আর কি মাছের ঘাই। ঘাই দেখলে তো মনে হয় এ ঘাই কমসে কম 5-7 সের রুই মাছের। তাই এর জন্য এত চিন্তা কিসের? আরে বাবা, বেটাকে ডেকে পাঠিয়ে হাতে কিছু গুঁজে দিয়ে ওই পুকুরটা নিয়ে নিচ্ছেন না কেন? শুনেছি বেটা তো বেজায় গরিব। চেষ্টা কি আর করিনি, কিন্তু ব্যাটা এমন বজ্জাত, পুকুরটা বেচতে কিছুতেই রাজি হচ্ছে না। ভাবছি সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল এবার বেঁকাতে হবে। তা বেঁকান না, কে বারণ করেছে? সেই জন্যেই তো তোদের ডেকেছি, কিন্তু এরকম খোলা জায়গায় এসব আলোচনা না করাই ভালো। ঠিক বলেছেন। হ্যাঁ, বলা তো যায় না, পুকুরেরও ওই কান থাকতে পারে। কিরে, এবার চাষবাসের হাল কেমন? ওই একরকম, তবে মনে হচ্ছে গেল বছরের থেকে এবারের ফলন ভালো হবে। তাতে তোর কি হবে? এ কথা বলছো কেন? তোর যা খাজনা বাকি পড়েছে। খাজনার দায়েই তো তোর সব কামাই রাজকোষে চলে যাবে। পরপর 2 বছর অজন্মার জন্যই তো এত খাজনা বাকি। কি করব বলো, সবই আমার কপাল। আহা, তা কপালের দোষ না দিয়ে কিছু একটা কর। করার তো কোনো রাস্তা নেই। কে বলেছে নেই? শুনেছি এবছরে ভালো ভালো কিছু লোকের ওই বকেয়া খাজনা মুকুব করে দেওয়া হবে। সত্যি? আরে বেটা চুপ চুপ, একেবারে 5 কান করবি না। শোন শোন, যা বলছি ভালো করে শোন, বুঝলি? ওই খাজনা মুকুব করে দেওয়ার জন্য মন্ত্রী মশাইয়ের কাছে একটা আবেদনপত্র জমা দে। আবেদনপত্র? সেটা আবার কি? এই দেখো, ওরে দরখাস্ত রে, দরখাস্ত। কিন্তু আমি তো লিখতে পড়তে জানি না। তার জন্য চিন্তা কিসে? তোর আবেদনপত্র লিখে দেবার ভার তো আমাদের। তুই শুধু টুক করে তাতে একটা টিপ ছাপ দিয়ে দিবি, ব্যাস। তোকে ভালোবাসি তো, খুব ভালোবাসি, তাই ওই খাজনা মুকুবের কথাটা যেই কানে গেল অমনি অমনি তোর জন্য একটা দরখাস্ত লিখে নিয়ে এসেছি। দে বাবা দে, ওই টিপসইটা দিয়ে দে। ঠিক আছে, এটা আমি রেখে দিচ্ছি। গোপাল দাদার সাথে আলোচনা করে না হয় টিপ সই দিয়ে দেবো। ওটা ওটা একেবারে করতে যাসনি। জানিস তো গোপাল আর মন্ত্রী মশাইয়ের মধ্যে কেমন ওই সাপ আর নেউলের সম্পর্ক। মন্ত্রী মশাই একবার যদি জানতে পারেন যে তুই গোপালের সঙ্গে পরামর্শ করেছিস, তাহলে হয়তো তোর দরখাস্তটা ছিঁড়েই ফেলবেন। তার চাইতে যা বলছি তাই কর। টুক করে একটা টিপ ছাপ দে। ব্যাস, হয়ে গেল, তোর হয়ে গেল, তোর খাজনা মুকুব হয়ে গেল। সত্যি বলছো তো? আরে বাবা, মিথ্যে হবে কেন? মিথ্যে হবে কেন? তোকে আমরা কতটা ভালোবাসি বল। কি করছেন মন্ত্রী মশাই? আমাকে না জানিয়ে পুকুর থেকে মাছ তুলে নিচ্ছেন কেন? জানাবার প্রয়োজন মনে করিনি তাই। তার মানে এ পুকুর তো আমার? কোনো এক সময় হয়তো ছিল, কিন্তু এখন আমার হয়ে গেছে। আপনার হয়ে গেছে? কি বলছেন কি আপনি?
কি করে হলো? কেন করে 500 টাকার বিনিময়ে গতকাল তুই এ পুকুর আমায় বিক্রি করে দিসনি? আপনাকে বিক্রি করে দিয়েছি গতকাল? তোর টিপ ছাপ লাগানো এই কাগজ তো সেই কথাই বলছে রে হতভাগা। বুঝেছি, আমি লেখাপড়া জানি না বলে বটা ঘটাকে দিয়ে আপনি আমায় ঠকিয়ে পুকুরের দখল নেওয়ার চেষ্টা করছেন। আবার বাজে কথা। তবে আমিও বলে রাখছি, হবে না, আপনার এই নোংরা খেলা সফল হবে না। আমি মহারাজের কাছে গিয়ে আপনার নামে নালিশ করব। আরে যা যা, মহারাজ টহারাজ, রাজা উজির, সম্রাট, শাহেনশাহ, যেখানে ইচ্ছে যা। এই কাগজ দেখালে না আইনত কেউ কিচ্ছুটি করতে পারবে না। যা, দূর হয়ে যা সামনে থেকে। এই তোরা যেমন মাছ ধরছিস তেমন ধরে বাড়ির ভেতর দিয়ে আসবি, বুঝেছিস? না, সব শুনে মনে হচ্ছে তুমি বড্ড ফাঁসা ফেসেছো। আমায় তুমি বাঁচাও গোপাল দাদা, ওটা যে আমার বাপ ঠাকুরদার পুকুর। হাজার অভাবেও কখনো যা বেচে দেওয়ার কথা আমি স্বপ্নেও ভাবিনি। ওই পাজি মন্ত্রী জাল কাগজের জোরে সেই পুকুর আমার কাছ থেকে কেড়ে নেবে। আসলে কাঁচা কাজ তো তুমিই করেছো। কাউকে না দেখিয়ে, কারো সাথে সামান্য আলোচনা না করেই দুম করে টিপ ছাপ দিয়ে দিয়েছো। জানো না বটা ঘটা কার লোক, কিরকম লোক? আমি খুব বোকামি করেছি গোপাল দাদা, আমি খুব বোকামি করেছি। কেঁদো না পুটির বাবা, কেঁদো না। আমি এখন কি করব? কটা দিন অপেক্ষা করো, মহারাজকে আসতে দাও, দেখি তার সঙ্গে কথা বলে কি করতে পারি। সবই তো বুঝছি গোপাল, কিন্তু কাগজে যে স্পষ্ট করে বিক্রির কথা লেখা আছে, আর তাতে জল করছে পুটির বাবার আঙুলের টিপছাপ। এখন কি করে মন্ত্রীর কাছ থেকে ওই পুকুর কেড়ে নিই বলো তো? ঠিক আছে, আইন মোতাবেক আপনি যখন কিছুই করতে পারবেন না, তখন আমি অন্য পথ ধরছি। সে পথ এমন পথ যে বাপ বলে ওই পুকুর ফিরিয়ে দিতে বাধ্য হবে মন্ত্রী। কি করবে? যখন করব তখন তো দেখতেই পাবেন মহারাজ। যা যা করতে হবে সব বুঝে নিয়েছে তো? হ্যাঁ গো, কত বড় একটা রঙ্গ তামাশা করতে যাচ্ছ তুমি, আর আমায় কি করতে হবে তা বুঝতে পারবো না। তাহলে শুরু করি? তুমি শুরু করলেই আমি চিৎকার ছুড়ে দেব, তারপর যা করার তো খুড়িমা এসেই করবে। হ্যাঁ, ওই খুড়িমাকেও সব কিছু শিখিয়ে পড়িয়ে রেখেছি। ভালো করে দেখতে দাও। ওমা গো, কোথায় যাবো গো? এ তো দেখছি গোপালের উপর দেবতার ভর করেছে। ওমা, সে কি কথা গো খুড়িমা, এখন আমি কি করব? হ্যাঁ গো, মানুষটা বাঁচবে তো গো? আরে বউ, এত ভয় পাওয়ার কিচ্ছু নেই, দেবতার ভর তো ভালো কথা। তুমি বরং গোপালের গায়ে গঙ্গা জল ছিটি দিয়ে একটু ধুনো জ্বেলে দাও, দেখো না একটু পরেই গোপালের মুখ দিয়ে ঠাকুর হয়তো কিছু বলবে। কি বলছো গো খুড়িমা? দেবতার ভর। চ, ছুটে গিয়ে মহারাজকে খবরটা দি। হ্যাঁ হ্যাঁ, চ চ। মন্ত্রীটা দিনে দিনে বড় দুর্বৃত্ত হয়ে উঠছে দেখছি। একটা গরিব মানুষের পিতৃপুরুষের পুকুর বেমালুম জালিয়াতি করে হজম করে দিল, আর সবকিছু বুঝতে পেরেও আমি কিচ্ছুটি করতে পারলাম না। কি হলো আবার? গোপালের ওপর দেবতার ভর হয়েছে। বলো কি? দেবতার ভর? এটা আবার গোপালের কোনো চাল নয় তো? চলো তো দেখি।
মা গঙ্গা, আমি মা গঙ্গা বলছি। ওরে, মন্ত্রীর বাড়ির খিড়কি লাগোয়া পুকুরে আমি ইদানিং বাস করতে শুরু করেছি। তাই ওটা এখন আর নিছক পুকুর নয়, ওটা এখন গঙ্গা। তাই তোরা সকলে ফুল বেলপাতা দিয়ে ওই পুকুরকে রোজ পুজো করবি। কি আশ্চর্য! মন্ত্রীর বাড়ির লাগোয়া পুকুরে মা গঙ্গার বাস। মন্ত্রী মশাইয়ের বাড়ি লাগোয়া পুকুরে মা গঙ্গা। আর ওই মন্ত্রী হলো এক অবতার। ওকে সকলে ভক্তি শ্রদ্ধা করিস, তাতেও তোদের ভালো হবে। এ কি সত্যি না মিথ্যে? যাই হোক, গোপালের কথার বিপক্ষে গিয়ে লাভ নেই। আহা, মন্ত্রী অবতার, আমার মন্ত্রী অবতার। আহা, কি ভাগ্য আমার, কি ভাগ্য! দাও দাও দাও, সকলে মন্ত্রী অবতারের নামে জয়ধ্বনি দাও গো, জয়ধ্বনি দাও। জয় কৃষ্ণনগরের মন্ত্রী অবতারের জয়। জয় কৃষ্ণনগরের মন্ত্রী অবতারের জয়। দেবতা তার মনের কথা বলে গোপালের শরীর ছেড়ে চলে গেলেন। দাও দাও, গোপালের মাথায় জল ঢেলে ওর জ্ঞান ফেরাও। বলিস কি রে, ভরের ঘোরে গোপাল এসব বলেছে? গোপাল বলেনি মন্ত্রী মশাই, গোপাল বলেনি। গোপালের মুখ দিয়ে মা গঙ্গা বলেছেন। হ্যাঁ, নিজেদের কানে শুনে এসেছি। পুরো পুরো মা গঙ্গার গলা। এই এই এই, কি করছিস? কি করছিস? কি পায়ে পড়লি কেন? পায়ে পড়লি কেন? পড়বো না? আপনি কি যে সে মানুষ? স্বয়ং স্বয়ং অবতার। একটু পরেই দেখবেন, হ্যাঁ, কাতারে কাতারে লোক এসে আপনার ওই পায়ে পড়বে। জয় অবতার বাবার জয়। এসে গেছে, আপনার নামে জয়ধ্বনি দিতে দিতে ভক্তের দল সব এসে গেছে। তা তো দিচ্ছে, কিন্তু আমি এখন কি করব? কি আর করবেন? সোজা অবতার সেজে বসে যাবেন। দেখবেন, হ্যাঁ, দেখবেন কত প্রণামী পড়বে আপনার পায়ে। বলছিস? অবতার ঠাকুর, অবতার ঠাকুর, একবার বাইরে আসুন, আপনাকে দেখে চোখ সার্থক করি। আসছি আসছি। জয় অবতার বাবার জয়। দেখি দেখি, একবার বাবাকে দেখে চোখ সার্থক করি। এতদিন তোমায় কেন চিনতে পারিনি বাবা? আরে, নিজেকে কি নিজে চিনতে পেরেছিলাম, তবে ছেলেবেলা থেকেই না মাঝে মধ্যে এই মনের ভেতরে একটা অবতার অবতার ভাব টের পেতাম। লজ্জায় কাউকে বলতে পারিনি গো, বলতে পারিনি। দাও বাবা, দাও, একটু পা ধুইয়ে দিই। মানে? না জানার ভান করে কেন লজ্জা দিচ্ছ প্রভু? প্রতিদিন অবতারের পা ধুইয়ে দিলে মানুষের পাপ ধুয়ে যায়। তাহলে আমরা সকলেই পা ধোয়াবো। আমাদেরও প্রতিদিন পা ধোয়াতে দিতে হবে কিন্তু। এই যে, দাও বাবা, এই যে গামলার জলে তোমার পাটা ডুবিয়ে রাখো। আমরা ঘর থেকে সবাই বাটি ঘটি নিয়ে এক্ষুনি আসছি। জ্ঞান ফিরতে শুনলাম আমার মুখ দিয়ে মা গঙ্গা কিসব যেন বলে গেছেন। অবতার প্রভু, আজ থেকে আমি আপনার চেলা হলাম। আপনি গুরু, আমি চেলা, আর বটা ঘটা আমার গুরু ভাই। ভাই সব মনে রেখো, ত্রেতা যুগে দস্যু রত্নাকর যেমন বাল্মীকি হয়েছিলেন, মন্ত্রী মশাইও তেমন দোষে গুণে ভরা সাধারণ মানুষ থেকে অবতার হয়েছেন। একে একদম ছেড়ো না। রোজ রোজ এর পা ধোয়ালে তোমাদের সব অসুখ দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তাহলে তো আর গামলায় চলবে না, কাল থেকে ঘড়া ঘড়া জল এনে বাবার পা ধুইয়ে দেবো। জয় অবতার বাবার জয়। জয় অবতার বাবার জয়। মন্ত্রী মশাই, এক সপ্তাহ ধরে আপনি রাজসভায় আসছেন না। মহারাজ একবার আপনাকে ডেকেছেন। ওরে অর্বাচীন, অবতার কি কখনো রাজসভায় যায় নাকি মন্ত্রিত্ব করে? যা যা, তোদের রাজাকে গিয়ে বলে দে আমি আর তার মাইনে করা লোক নই,
আমি এখন অবতার। ঠিক আছে, তাহলে তাই বলবো। বাবু, গিন্নিমা আপনাকে একবার অন্দরে ডাকছেন। ওহ, এই একটু ধ্যানে বসবো কিংবা ভক্তদের দর্শন দেব, অমনি অন্দর থেকে ডাকাডাকি। বলে দিকে যা, এখন আমি যেতে পারবো না। না গেলে কিন্তু ঘাড় ধরে নিয়ে যেতে বলেছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চল তো দেখি। গোপাল, বটা ঘটা না আসা অব্দি তুমি এদিকটা একটু দেখো। হ্যাঁ, চেলার উপর ভরসা করে আপনি নিশ্চিন্তে চলে যান গুরুদেব। বলি, এসব কি হচ্ছে? হ্যাঁ, বারবার কাজের লোক পাঠিয়ে ডেকে পাঠানোর মানেটা কি? হ্যাঁ, মানেটা তো তোমার কাছ থেকে আমিও জানতে চাই। বলি, এসব তামাশার কতদিন চলবে? তামাশা? তামাশা নয়, সেই ভোর রাত থেকে দলে দলে লোক এসে নিত্যদিন অবতার অবতার বলে কান ফাটানো চিৎকার করে বাড়িতে টেকা দায় করে তুলেছে। তো ওদের ভেলা ফুল বেলপাতায় পুকুরে জল পচে গিয়ে সব মাছ মরে গেছে। মরা মাছের দুর্গন্ধে ঘর ছেড়ে পালাতে ইচ্ছে করছে। তা আমার অবতার হওয়াতে এতই যখন তোমার অসুবিধে, তখন যাও না, যাও বাপের বাড়ি চলে যাও। হ্যাঁ হ্যাঁ, তাই যাব। তোমার মতো নকল অবতারের ঘর করার চেয়ে আমার বাপের বাড়ি ঢের ভালো। কি বললে? আমি নকল? বলি, তার মানে আমি নকল? আমার বাড়ির লাগোয়া মা গঙ্গা নকল? হ্যাঁ, মা গঙ্গা তো দূরের কথা, বাড়ির লাগোয়া ওই পুকুর এখন নরক কুণ্ড, একটা ভাগাড়। এই এত বড় অস্পর্ধা! ঘরে পাওয়া আমার মা গঙ্গা ভাগাড়? বেরো বেরো, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার আর মুখ দেখতে চাই না আমি। আমি আগেই বুঝেছিলাম এ তোমার চাল। সত্যি গোপাল, ভর হওয়ার ছুতোয় যা একটা চাল চেলেছ না তুমি, মন্ত্রিত্ব একেবারে লেজে গোরে অবস্থা। তা যা বলেছেন মহারাজ। রাগ করে মন্ত্রীর বউ বাপের বাড়ি চলে গেছে, ওদিকে পুকুরের মাছ পচা গন্ধের চোটে বাড়ির কাজকর্মের লোক সব পালিয়ে বেঁচেছে। তাই নাকি? মন্ত্রীকে দুবেলা দুমুঠো ভাত ফুটিয়ে দেবার মতো কেউ নেই। আহারে, না খেয়ে খেয়ে হাড় পাজরা সব বেরিয়ে গেছে মানুষটার। আর বটা ঘটা? ওরা ভেবেছিল ভক্তরা কাঁড়ি কাঁড়ি টাকা প্রণামী নিয়ে আসবে, কিন্তু ভক্তরা আনছে শুধু কাঁচা কলা আর সস্তার বাতাসা। ওতে কি আর বটা ঘটার পোষায়? তাই সময় বুঝে কেটে পড়েছে। আর তুমি? আমি দিনে দুবার মন্ত্রী বেটার দুর্দশা দেখতে যাই। ওরে বাবা, ওরে বাবা রে, ভক্তদের আনা জলে সারাদিন পা ডুবিয়ে বসে থেকে পা দুটোয় যা হাজা হয়ে গেছে না। বাবা রে, ব্যথার চোটে ভালো করে হাঁটতেও পারছি না রে বাবা। প্রণাম হই গুরুদেব। আর গুরুদেব? পা ভর্তি হাজা নিয়ে তোমার গুরুদেব এখন পদযুগলের ব্যথায় কাবু। রাজবৈদ্যের কাছ থেকে একটু হাজার মলম এনে দিতে পারবে? মলম? এই দেখুন, অবতারের আবার মলম লাগে নাকি? যে দেবে তার তো মহা পাপ হবে। পাপের ভয় রাজবৈদ্য কখনো মলম দিতে চাইবেন না। তাহলে কি হবে? এদিকে দুবেলা না খেতে পেয়ে পেটে খিদের জ্বালা, ওদিকে পায়ে হাজার ব্যথা, দিন দিন ভক্ত সংখ্যাও কমে গেছে। সে তো যাবেই, সকলেরই তো কাজকর্ম থাকে। অবতারের হিড়িক কদিন আর থাকবে বলুন? ওদিকে তো আবার শুনছি। কি শুনছো? না থাকবে কেন গোপাল? বলেই ফেলো না। অবতার হবার পর তো আপনি আর রাজসভায় যাচ্ছেন না, তাই মহারাজ নাকি ওই একজন নতুন মন্ত্রী নিয়োগ করতে চলেছেন। ওমা, সে কি? আমার মন্ত্রিত্ব থাকবে না? এ তো দেখছি আমার আমও গেল আর খোসাও গেল। সে আর কি করবেন বলুন? যার যেমন কর্ম, শয়তানির ফল অবতার রূপে ভোগ করছেন। তাহলে এসব তোমার চাল গোপাল? বটে।
এতদিনে বুঝলেন তাহলে? আমি রাজ্যের লোকেদের সব বুঝিয়ে বলবো। তাহলে আমিও সবাইকে বুঝিয়ে বলবো এ সবই অবতারের লীলা, ভক্তদের পরীক্ষা করছেন। হায় হায় হায়, ভর হয়ে আমার গায়ে অবতারের খোলস চাপিয়ে দিয়ে এ আমার তুমি কি করলে গোপাল? আমার যে বউ, সংসার, চাকরি বাকরি সব গেল, এখন শুধু প্রাণটাই যাওয়া বাকি। তাহলে কি আবার একবার ভরে বসে বলে দেব যে মা গঙ্গা ওই পুকুরে আসেননি, আর আপনার মতো জন্মজচ্চর কখনো অবতার হতে পারে না? এ তুমি আমায় জোচ্চর বলো, জুতো মারো, যা ইচ্ছে তাই করো, শুধু আমার নামের থেকে অবতারের খোলস খুলে দাও। তাহলে ওই পুকুর, যার পুকুর তার পায়ে ধরে আমি তাকে ফিরিয়ে দেব। তাহলে চলুন মহারাজের কাছে। এই শুধু পুকুর ফিরিয়ে দিলে তো হবে না মন্ত্রী, পুকুরের সব মাছও ফিরিয়ে দিতে হবে, পুকুরকে পরিষ্কার করে দিতে হবে। মোদ্দা কথা, পুকুরকে আবার আগের অবস্থায় নিয়ে যেতে হবে। আমি সব কিছু করে দিতে রাজি মহারাজ। সত্যি গোপাল যা একটা ভর হবার ভড়কি দিয়েছিল না। আমায় ক্ষমা করুন মহারাজ। আগে আপনি যেমন বুনো ওল, আমি তেমনি বাঘা তেঁতুল। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।